এই লোকটার নাম হলো জ্যাক, যে পেশায় একজন ব্যাংকার এবং খুব সাধারণ জীবনযাপন করে। কিন্তু হঠাৎ করে একবার এক ভয়ঙ্কর ডাকাতের কবলে পড়তে হয় তাকে। সেই ডাকাতের কারণে জ্যাককে তার চাকরিটা হারাতে হয়, এমনকি তার পরিবারকেও পড়তে হয় মৃত্যুর মুখে। তাই এক পর্যায়ে জ্যাক এসব সহ্য করতে না পেরে ওই ডাকাতকে ধরার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু জ্যাক কি শেষমেশ পারবে ওই ভয়ঙ্কর ডাকাতকে ধরতে? তাছাড়া ওই ডাকাতি বা কি এমন করেছিল জ্যাকের সাথে? এই সবই জানবো 2018 সালের একটা অসাধারণ হাইস্ট মুভি রিপ্রাইজ দলের গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা টুইস্ট আপনাকে একটুও বোর হতে দেবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার জ্যাককে দেখতে পাই। ওয়াইফ ক্রিস্টিনা এবং মেয়ে সোফিয়াকে নিয়ে সুখের সংসার তার। সোফিয়া হাই ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তাই ক্রিস্টিনা সকাল সকাল তার গ্লুকোজ টেস্ট করে তাকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে রওনা হয়ে যায় নিজের কর্মস্থলের উদ্দেশ্যে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ক্রিস্টিনা চলে যায় তার অফিসে। অন্যদিকে জ্যাকও নিজের অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সে একটা ব্যাংকে ম্যানেজার হিসেবে চাকরি করত। সেদিন অফিসে গিয়ে সবাইকে টেনশনে দেখে জ্যাকের কারণ জানতে চাইলে তার কলিগরা তাকে জানায়, আজ ভোরে এক বেনামি ব্যক্তি পুলিশকে ফোন করে জানিয়েছে ব্রিজের নিচে বোম প্ল্যান্ট করা হয়েছে। ঠিক সকাল 9টায় সেটা ব্লাস্ট হবে, তাই পুলিশরা পুরো শহরে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। তবে জ্যাক এটা শোনার পর ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে পুরো শহরেই তখন একটা আতঙ্কের ছায়া বিরাজ করছিল, সবদিকে একটা থমথমে পরিবেশ। এরই মাঝে হঠাৎ ব্যাংকের সবার ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ এসব কি হচ্ছে। ঠিক সেই সময় গ্যাবি নামের একজন মুখোশ পরা লোক বন্দুক নিয়ে ব্যাংকে অ্যাটাক করে। ভেতরে ঢুকেই সে এক সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে গেলে লোকটা সেই ভয়কে পুঁজি বানিয়ে এবার ব্যাংকের সবাইকে জিম্মি করে নেয়। এরপর দরজায় একটা স্পেশাল লক লাগিয়ে সোজা ভেতরে গিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা কালেক্ট করতে শুরু করে। তারপর সে সোজা চলে যায় লকার রুমে। লকারের কোড শুধুমাত্র জ্যাকের কাছেই ছিল, তাই সে জ্যাককে গান পয়েন্টে রেখে লকারের সব টাকা পয়সা নিয়ে নেয়। তবে এখানে দুটো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। একটা হচ্ছে গ্যাবি শুধুমাত্র টাকার উপরেই ফোকাস করছিল, সোনাদানা কিংবা অন্যান্য কোনো জিনিসের উপর নয়। এবং দ্বিতীয়টা হচ্ছে এই লোকটা কারোর সাথে কথা বলছিল না, তার কাছে কিছু চিরকুট ছিল যেগুলো দেখেই সে নিজের কাজ চালাচ্ছিল। তো সেখান থেকে বেরোনোর সময় গ্যাবি ওই টাকাগুলো দুটো ব্যাগে ভরে জ্যাক এবং তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সামনে এগুতে বলে, যাতে পুলিশরা আসলে তাদেরকে ব্যাকআপ রেখে সে পালাতে পারে। আর হয়ও ঠিক সেটাই। গ্যাবির কথা মতো জ্যাকরা সামনের দিকে এগুচ্ছিল। তখনই হঠাৎ তাদের ব্যাগের ভেতর থেকে স্মোক বোম ব্লাস্ট হওয়াতে তারা দুজনেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই পুলিশরা সেখানে পৌঁছে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারা পুরো ব্যাংকে খোঁজাখুঁজি করেও গ্যাবির কোনো হদিস পায় না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা উধাও হয়ে যায়। তখন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জ্যাক এবং তার অ্যাসিস্ট্যান্টকে থানায় নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টিনাও ব্যাংকের এই দুর্ঘটনার খবর শুনে সোফিয়াকে নিয়ে পৌঁছে যায় থানায়। সেখানে গিয়ে সে জ্যাকের সাথে দেখা করতে চাইলে অফিসাররা জানায় এই মুহূর্তে জ্যাকের সাথে দেখা করা সম্ভব নয়। তাই ক্রিস্টিনা সেখানে বসেই জ্যাকের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পুলিশরা জ্যাকের কাছে জানতে চায় যে কিছুদিনের মধ্যে তাদের ব্যাংকে সন্দেহজনক কাউকে দেখা গিয়েছিল কিনা, বা গ্যাবি অ্যাটাক করার পর সে স্পেশাল কিছু খেয়াল করেছে কিনা। উত্তরে জ্যাক জানায় এমন কিছুই সে লক্ষ্য করেনি। তবে লোকটা খুব অ্যাগ্রেসিভ ছিল এবং সে কারো সাথে কোনো কথা না বলে চিরকুটের মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছিল। এর বাইরে সে আর কিছুই জানে না। তবে এখানে পুলিশের কাছ থেকে জ্যাক জানতে পারে যে এর আগেও গ্যাবি বেশ কয়েকটা ব্যাংক এবং জুয়েলারি স্টোরে ডাকাতি করেছে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে সে পুলিশের হাত থেকে বেঁচে যায়। তাই এবার তারা বেশ আশাবাদী ছিল। তবে জ্যাকের কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন না পাওয়ায় জ্যাককে তারা ছেড়ে দেয়। সেখান থেকে বেরোনোর সাথে সাথেই ক্রিস্টিনা এবং সোফিয়া তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে বাড়ি ফেরার পরেও জ্যাক শান্তি পাচ্ছিল না। তার চোখের সামনে শুধু ব্যাংকে ঘটে যাওয়া ঘটনাগুলোই ভাসছিল। ওই আতঙ্কের কারণে রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছিল বেচারার। তার এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে ম্যানেজার হওয়া সত্ত্বেও কেন ডাকাতকে আটকাতে পারল না। তার এই অবস্থা দেখে ক্রিস্টিনা তাকে বোঝায় যে সে যা করেছে ঠিক করেছে, না হলে তাকেও তো ওই গার্ডের মতো প্রাণ হারাতে হতো। অন্যদিকে এই ডাকাতির কেস সলভ না হওয়া পর্যন্ত জ্যাককে অফিসে যেতেও নিষেধ করে দেওয়া হয়। সোজা কথায় তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। এই ব্যাপারটায় আরো বেশি ভেঙে পড়ে সে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর মধ্যে সেই বোমের নিউজের কি হলো? আসলে সেটা একটা ভুয়া নিউজ ছিল, আর এই ভুয়া নিউজ ছড়ানোটাও গ্যাবির কাজ ছিল। সে আগে থেকেই প্ল্যান করে নিউজটা ছড়িয়েছিল যাতে পুলিশ ওই বোম খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত থাকে, আর সেই সুযোগে সে তার কাজ সেরে পালাতে পারে।
যাই হোক, একদিন সকালে জ্যাক গার্ডেনে গিয়ে বসলে তার প্রতিবেশী জেমস তার কাছে এসে ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। জ্যাক তাকে জিজ্ঞেস করে সে তো কোনোভাবেই ওই ঘটনাগুলো ভুলতে পারছে না, এর কোনো সমাধান জেমসের কাছে আছে নাকি। তখন জেমস তাকে একটা মেডিসিন দেয় যেটা খেলে তার স্ট্রেস অনেকটা কমবে। তখন জানা যায় জেমস নিজেও FBI এর একজন সিক্রেট এজেন্ট। একবার একটা কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়, আর সেখান থেকেই তার জীবনে অনেক পরিবর্তন আসে। তাকেও নিজের পরিবারকে হারাতে হয়, তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে ওই মেডিসিন খাওয়া শুরু করে। আজ অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও সে ওই ভয়ঙ্কর ঘটনার কথা ভুলতে পারেনি, তবে এখন আর তাকে মেডিসিন নিতে হয় না। তো সেখান থেকে রুমে ফিরেও জ্যাক ওই ডাকাত আর তার চাকরির কথা ভেবে যাচ্ছিল। কোনো অপরাধ না করেও তাকে আজ সাজা পেতে হচ্ছে, ব্যাপারটা মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছিল। মুহূর্তের মধ্যেই তার জীবনটা কেমন তছনছ হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। আর পুলিশরা বিষয়টা ক্লিয়ার না করা পর্যন্ত সে তার চাকরিটাও ফেরত পাবে না। ওদিকে পুলিশরাও ডাকাতের পিছনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে জ্যাকের কথা তাদের মাথা থেকে বেরিয়ে যায়। জ্যাকের এমন করুণ অবস্থা দেখে ক্রিস্টিনাও খুব কষ্ট পায়। সে জ্যাককে সান্ত্বনা দেয়, তবে তাতে বিশেষ লাভ হয় না। ধীরে ধীরে জ্যাকের ডিপ্রেশন আরও বেড়ে যাচ্ছিল। জেমসের দেওয়া ওই ওষুধ খেয়ে কিছুটা সময় রিল্যাক্স থাকলেও বাকিটা সময় প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় তাকে। আর তার এই যন্ত্রণার প্রভাব তার পরিবারের উপরেও পড়তে থাকে। ক্রিস্টিনা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাক কোনোভাবেই বিষয়গুলো মাথা থেকে বের করতে পারছিল না। এরই মাঝে পুলিশ চলে যায় হসপিটালে জ্যাকের বাবা ফ্রাঙ্কের সাথে দেখা করতে। ফ্রাঙ্ক একটা সময় পুলিশে চাকরি করত এবং সে গ্যাবির কেসটাও হ্যান্ডেল করেছে, তাই পুলিশরা তার কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা সেটা জানতে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো একটা অ্যাক্সিডেন্টে ফ্রাঙ্ক মানসিক ভারসাম্য হারিয়ে এখন হসপিটালে ভর্তি। তাই পুলিশরা গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলে ফ্রাঙ্ক হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। তার মনে হচ্ছিল সে এখনও চাকরি করে, তাই অফিসের দেরি হয়ে যাচ্ছে বলে সে হসপিটালের ভিতর হাঙ্গামা শুরু করে। সৌভাগ্যবশত জ্যাক সঠিক সময়ে গিয়ে বিষয়টা সামলে নেয়। তবে অসুস্থ বাবাকে এভাবে বিরক্ত করাতে সে পুলিশের উপর রেগে যায় এবং তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার বাবা দেশের একজন সম্মানীয় ব্যক্তি, নিজের সততা এবং দক্ষতার কারণে সরকার থেকে সম্মাননাও পেয়েছে। আর এমন একজন মানুষকে যদি পুলিশ অযথাই বিরক্ত করে তাহলে সে পুলিশের বিরুদ্ধেই অ্যাকশন নেবে। তখন পরিস্থিতি খারাপ দেখে পুলিশরা সেখান থেকে বেরিয়ে যায়। তবে জ্যাক বুঝে গিয়েছিল কেসটা সলভ না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই শান্তি পাবে না। তাকে টেনশনে দেখে একদিন জেমস কথায় কথায় তার কাছে ডাকাতির দিনের সব ডিটেলস জানতে চায়। জ্যাক তখন তাকে সব ঘটনা খুলে বলতে শুরু করে। সে ডাকাতের পোশাক, অস্ত্র এবং ওই চিরকুট সবকিছুর ব্যাপারে জেমসকে জানায়। এরপর যখন ওই স্পেশাল লকটার ব্যাপারে বলে তখনই জেমসের মনে সন্দেহ জাগে। সে জ্যাকের কাছে জানতে চায় স্পেশাল বলতে সে কি বোঝাচ্ছে। জ্যাক লকের পুরো বিবরণ দিয়ে বলে এমন তালা সে এর আগে কখনোই দেখেনি। বহু বছর আগে এমন তালা ব্যবহার করা হতো, তবে এখন এগুলো দেখাই যায় না। জেমস তখন জ্যাককে অনলাইন থেকে ওই তালার ছবি খুঁজে বের করতে বলে। জ্যাক সেই তালার ছবিটা খুঁজে জেমসকে দেখালে সে বলে যে যেহেতু তালাটা ভিন্নধর্মী তাই এটার মাধ্যমে এর মালিককে খোঁজার চেষ্টা করা যেতে পারে। কথাটা শুনে জ্যাকের মনেও আশা জাগে। সে জেমসের সাথে মিলে ওই ডাকাতকে ধরার প্ল্যানিং শুরু করে। প্রথমে তারা ওই তালার ব্যাপারে ইনফরমেশন বের করে, তবে সেখান থেকে কাজের কিছুই পাওয়া যায় না। তখন তারা জ্যাকের ব্যাংকের একটা ব্লু প্রিন্ট তৈরি করে। এরপর সবকিছু যাচাই বাছাই করে এটা খোঁজার চেষ্টা করে যে পুলিশ আসার সাথে সাথেই গ্যাবি হঠাৎ কোথায় গায়েব হলো। প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করার পর তারা ফাইনালি গ্যাবির পালানোর রাস্তা খুঁজে পায়। মূলত ব্যাংকের পেছনে একটা গ্যারেজ ছিল, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর আসা যাওয়া করাও বেশ সহজ। তাই পুলিশ আসার সাথে সাথেই গ্যাবি পেছনের দরজা দিয়ে ওই গ্যারেজে চলে যায় এবং সেখান থেকে সাধারণ জামাকাপড় পরে বেরিয়ে এসে অন্যান্য মানুষের সাথে মিশে যায়। আর সেই সময় যেহেতু সব ডিভাইস জ্যাম করা ছিল তাই ব্যাংকের ভেতরের ক্যামেরাতেও বিষয়টা রেকর্ড হয় না। কিন্তু এই পুরো বিষয়টা পরিষ্কার হলেও জ্যাকদের কাছে তাদের এই কথাগুলো প্রমাণ করার কোনো উপায় ছিল না, যে কারণে জ্যাক এবার সিদ্ধান্ত নেয় সে বরং গ্যাবির পরবর্তী টার্গেট খুঁজে বের করবে আর তাকে হাতে নাতে পুলিশের হাতে ধরিয়ে দেবে। এছাড়া লোকটাকে তো ধরার আর কোনো উপায় নেই। জেমস তাকে সতর্ক করে দেয় যে এই কাজে অনেক রিস্ক আছে, তবে জ্যাকের বিশ্বাস ছিল সে সবকিছু সামলে নেবে। তখন জেমসও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুই বন্ধু মিলে শুরু করে ডাকাত ধরার মিশন। রিসার্চ করে তারা জানতে পারে গ্যাবি মাত্র কয়েকদিনের ব্যবধানে আশেপাশের শহরগুলোতেই ডাকাতি করেছে এবং প্রত্যেকবার একটা নির্দিষ্ট দিনের গ্যাপ মেনটেন করেছে সে। তো সেখান থেকে জ্যাক ধারণা করে লোকটা নিশ্চয়ই ইতোমধ্যেই তার পরের ডাকাতির প্ল্যানিং শুরু করে দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই সেটা এক্সিকিউট করবে। অবশ্য তার ধারণা সঠিকই ছিল, গ্যাবি অলরেডি তার প্ল্যানিং শুরু করে দিয়েছিল।
এদিকে জেমস তখন জ্যাকের কাছে জানতে চায় যে সে কিভাবে ওই টার্গেটকে খুঁজে বের করবে। তখন জ্যাক তাকে বুঝিয়ে বলে গ্যাবির প্যাটার্ন অনুযায়ী পরবর্তী ডাকাতির জন্য তার হাতে খুব বেশি সময় নেই। এত অল্প সময়ে সে দূরের কোথাও যাওয়ার রিস্ক নেবে না, ওই শহর বা তার আশেপাশের শহরগুলোতেই টার্গেট করবে আর এমন জায়গা খুঁজবে যেখান থেকে পালানো সহজ। জ্যাক তখন এমন ধরনের জায়গাগুলোর লিস্ট বানাতে শুরু করে, আর এই কাজে সে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে নিজের পরিবারকে সময় দেওয়ার মতো সুযোগটাও তার ছিল না। তবে এসবের একটা খারাপ প্রভাব পড়ে সোফিয়ার উপর। একদিন হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ে। মেয়ের এমন অবস্থা দেখে জ্যাক উপলব্ধি করতে পারে যে তার আসলেই নিজের পরিবারের প্রতি গুরুত্বশীল হওয়া উচিত। তবে গ্যাবিকে না ধরা পর্যন্ত সে শান্তিও পাচ্ছিল না। তাছাড়া গ্যাবি ধরা না পড়লে তার সমস্যাগুলোর সমাধান হচ্ছিল না। তাই সে এবার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি গ্যাবির খোঁজ করাও চালিয়ে যায়। একদিকে সে আর জেমস মিলে গ্যাবিকে ধরার প্ল্যানিং করছিল, অন্যদিকে গ্যাবি তার গোপন আস্তানায় পরের মিশনের প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহজনক জায়গাগুলোর লিস্ট বানানো হয়ে গেলে জ্যাক ওই সবগুলো জায়গা খুঁজে দেখার জন্য বেরিয়ে পড়ে যে কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা। আর জেমস তখন বাড়িতে বসে তাকে গাইড করতে থাকে। রাস্তায় একটা পোর্টের সামনে অনেকগুলো লোককে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যাকের মনে কিছুটা সন্দেহ জাগে। তবে বেশ কিছুক্ষণ জায়গাটার উপর নজর রাখার পরেও কোনো সন্দেহজনক বিষয় দেখতে না পেয়ে সে পরের লোকেশনে চলে যায়। তবে সেটা কোনো ব্যাংক নয়, একটা পুরনো গোডাউন ছিল। সেখানে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করার পরেও তেমন কিছু চোখে পড়ে না জ্যাকের। তাই সে জেমসকে বিষয়টা জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা লোককে দেখে সে থমকে যায়। এরপর কৌতূহলবশত পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলেই তার সামনে এক গোপন রহস্য ফাঁস হয়। মূলত ওই জায়গাটাই ছিল গ্যাবির গোপন আস্তানা, আর গ্যাবিও সেই সময় সেখানে উপস্থিত ছিল। জ্যাক সেটা দেখে খুব খুশি হয়ে যায়। সে আড়ালে বসে গ্যাবির উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পর গ্যাবি সব দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে গেলে জ্যাক ধীরে ধীরে নিচে এসে সবকিছু খতিয়ে দেখতে শুরু করে। তখন সে ওই লোকটার আসল পরিচয় এবং তার প্ল্যানিং সম্পর্কে সবকিছু জানতে পারে। সে এটাও জানতে পারে যে গ্যাবি ওই দিনই অ্যাটাক করার প্ল্যান করেছে। জ্যাক তখন বেশ ঘাবড়ে যায়। তাকে যে কোনো মূল্যে গ্যাবিকে হাতে নাতে ধরতে হবে। এই কারণে সেও তৎক্ষণাৎ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গ্যাবিকে ফলো করতে শুরু করে এবং জেমসকে ফোন করে তাদের লোকেশন এবং পুরো বিষয়টা জানিয়ে দেয়। তবে প্রশ্ন হলো, গ্যাবি সব দরজা বন্ধ করলেও পিছনের দরজাটা খোলা রেখে গেল কেন? আর এর উত্তর আমরা সামনেই জানতে পারবো। তো জেমস তখন সাহায্যের জন্য তার এজেন্ট বন্ধু চেসির সঙ্গে যোগাযোগ করে। তবে সেই মুহূর্তে চেসি অন্য একটা কেসে ব্যস্ত ছিল বিধায় জেমস নিজেই জ্যাককে গাইড করা চালিয়ে যায়। জ্যাক দেখতে পায় গ্যাবি ওই ব্যাংকের একটা ভ্যানকে ফলো করছিল যেটাতে টাকা পয়সা ট্রান্সফার করা হয়। তবে কিছু দূর যাওয়ার পর রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে যাওয়াতে ভ্যানটা একদিকে এবং গ্যাবি অন্যদিকে চলে যায়। সেটা দেখে জ্যাক কনফিউজড হয়ে যায় যে সে এখন কাকে ফলো করবে, ভ্যানকে নাকি গ্যাবিকে। তখন জেমস তাকে বোঝায় তার ভ্যানটাকে ফলো করা উচিত, কেননা কান টানলে যেমন মাথা আসে তেমনি ভ্যানটা ফলো করলেই ডাকাতের সন্ধান পাওয়া যাবে। মানে সে নিজেই ভ্যানের খুঁজে জ্যাকের কাছে এসে ধরা দেবে। তো সেই কথা মতো জ্যাক ভ্যানটাকে ফলো করতে শুরু করে। আর এদিকে গ্যাবি অন্য রাস্তা দিয়ে ঘুরে এসে একটা গোডাউনের ভিতর লুকিয়ে পড়ে, যাতে কেউ যেন তার গতিবিধি বুঝতে না পারে। তারপর সেখান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে ভ্যানটা আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ভ্যানটা যখন তার সামনে দিয়ে পাস হচ্ছিল তখনই সে ওই ভ্যানের দিকে একটা জ্যামার ছুড়ে দেয়। জ্যামার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই ভ্যানের ইঞ্জিন থেমে যায় এবং তাদের কাছে থাকা ওয়াকিটকি এবং ফোনের সিগন্যালও চলে যায়। জ্যাক তখন আড়াল থেকে সব কিছু ফলো করছিল, তবে সামনাসামনি যায় না সে, কারণ ব্যাকআপ ছাড়া যদি সে ডাকাতের সামনে পড়ে তাহলে ওই গার্ডের মতো তাকেও মারা পড়তে হবে। যে কারণে জেমস তাকে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। ওই ভ্যানের ভিতর একটা ছেলে এবং একটা মেয়ে গার্ড ছিল। তো ভ্যান হঠাৎ থেমে যাওয়ায় ছেলেটা যখন চেক করতে বাইরে আসে তখনই গ্যাবি তার উপর হামলা করে দেয়। ছেলেটা তাকে আটকানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু পারে না। গ্যাবি তখন গান পয়েন্টে জিম্মি করে ওই মেয়েটাকে ভয় দেখায়। মেয়েটা তখন বাধ্য হয়ে গ্যাবির কথা মতো তাকে সব টাকা পয়সা দিয়ে দেয়। তারপর গ্যাবি ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে রেখে নিজের ব্যাগে টাকাগুলো ভরতে শুরু করে এবং কাজ শেষে সে ওই ছেলেটাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে যখন ওই মেয়েটাকেও মারতে যাচ্ছিল তখন সেটা দেখে জ্যাক আর চুপ করে থাকতে পারে না। সে গ্যাবির উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরই মাঝে পুলিশ সেখানে পৌঁছে গ্যাবির উপর গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের ভেতর শুরু হয় তুমুল যুদ্ধ। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে গ্যাবি সবার সামনে থেকে গায়েব হয়ে যায়। পুলিশরা বুঝতে পারছিল না হঠাৎ করে লোকটা কোথায় হারিয়ে গেল। এমন সময় দেখা যায় হঠাৎ সে বাইক নিয়ে সবার সামনে দিয়ে পালাতে শুরু করে। আসলে গ্যাবি পাশের ওই গোডাউনেই গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে বাইকটা বের করে নিয়ে রুদ্ধশ্বাসে পালাতে শুরু করে সে। তখন পুলিশরাও তাকে ধাওয়া করতে থাকে। তারা বেশ কয়েকবার গ্যাবির পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে পুলিশের হাত ফসকে বেরিয়ে যায়।
এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে চলতে গ্যাবি সেই পোর্টে পৌঁছে যায় যেখানে জ্যাক কতগুলো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওই লোকগুলো মূলত গ্যাবির কথাতেই সেখানে গিয়েছিল। কি কনফিউজড হয়ে গেলেন? ওকে, বুঝিয়ে বলছি। আসলে গ্যাবি যে কি পরিমাণ চালাক সেটা তো আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি। মূলত এবার সে টার্গেটকে অ্যাটাক করার আগেই ছদ্মবেশে ওই পোর্ট অফিসে ঢুকে সেখানকার ওয়েবসাইট থেকে একটা জব সার্কুলার পোস্ট করেছিল, যেখানে উল্লেখ ছিল একটা শিপমেন্টের ডেলিভারির জন্য তাদের বেশ কিছু ওয়ার্কারের প্রয়োজন। তাদের এক্সপেরিয়েন্স না থাকলেও চলবে, তবে শর্ত একটাই, তাদেরকে পাংচুয়াল হতে হবে। আর যারা ওই নির্দিষ্ট দিনে সকাল 10টার মধ্যে ওই লোকেশনে উপস্থিত থাকতে পারবে তাদেরকেই চাকরিটা দেওয়া হবে। তো সেখানে বেশ ভালো অঙ্কের স্যালারিও উল্লেখ ছিল বিধায় ওই লোকগুলো চাকরি পাওয়ার লোভে সেদিন সময় মতো পোর্টে পৌঁছে যায়। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কারো কোনো হদিস না পেয়ে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। এরই মাঝে গ্যাবি সেখানে গিয়েই হাওয়ায় গুলি ছুটতে শুরু করলে লোকগুলো ভয়ে এদিক সেদিক লুকিয়ে পড়ে। সেই সুযোগে গ্যাবি ড্রেস চেঞ্জ করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে পুলিশ সেখানে পৌঁছে গিয়ে ওই ওয়ার্কারদের চেক করতে শুরু করে। তারা ভেবেছিল গ্যাবি তাদের মধ্যেই একজন হবে, কিন্তু এতে কোনো লাভই হয় না। এরপর সিন শিফট হলে দেখা যায় জ্যাক গ্যাবির গোপন আস্তানায় গিয়ে কিছু খুঁজছে। এমন সময় গ্যাবি সেখানে চলে আসলে জ্যাক খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে আসে। গ্যাবি চাচ্ছিল না পুলিশ তার ব্যাপারে কোনো ইনফরমেশন পাক, তাই সে সবকিছু গুছিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। পরদিন এফবিআইয়ের লোকেরা আবারও ফ্রাঙ্কের কাছে গিয়ে ওই গোডাউনে লাগা আগুনের ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে জানা যায় ওই গোডাউনটা আসলে ফ্রাঙ্কের ছিল। এই কারণেই জ্যাক ওই গোডাউনের পিছনে থাকা দরজার ব্যাপারে জানতো আর সেটা দিয়ে আসা যাওয়া করতে পেরেছিল। তবে গ্যাবি সব দরজা বন্ধ করলেও পিছনের দরজা বন্ধ করেনি, কারণ সে তো ওই দরজার ব্যাপারে জানতোই না। যাই হোক, ফ্রাঙ্কের মানসিক অবস্থা যেহেতু ভালো ছিল না, তাই সে পুলিশের কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে না। এদিকে আমরা জ্যাককে একটা বড় ব্যাগ নিয়ে বাড়ির বাইরের ডাস্টবিনে লুকিয়ে রাখতে দেখি। তবে সে এমনটা কেন করলো আর ওই ব্যাগেই বাকি ছিল সেটা আমরা সামনে জানতে পারবো। তো ব্যাগটা লুকিয়ে রেখে সে বাড়ি ফিরে তার পরিবারের সাথে গল্প করতে শুরু করে। পরিবারের সাথে হাসি খুশিভাবে সময় কাটালেও তার চোখে মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সে কি নিয়ে চিন্তা করছিল সেটাও আমরা সামনে জানতে পারবো। এদিকে পুলিশরা আহত গার্ড মেয়েটার কাছে গিয়ে তাদের সন্দেহের তালিকায় থাকা কিছু লোকের ছবি দেখিয়ে জানতে চায় এদের মধ্যে সে কাউকে রিসেন্টলি তাদের ব্যাংকে আসা যাওয়া করতে দেখেছে কিনা। মেয়েটা জানায় সে সন্দেহজনক কাউকে লক্ষ্য করেনি। এরপর পুলিশ তার কাছে জানতে চায় তাকে যে লোকটা বাঁচিয়েছিল অর্থাৎ জ্যাক তার পূর্ব পরিচিত কিনা। মেয়েটা জানায় জ্যাককে সে চেনে। তবে এই কথা বলা মাত্রই গ্যাবি ওই পুলিশকে গুলি করে মেরে ফেলে, কারণ সে আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। সেও এটাই জানার অপেক্ষা করছিল যে মেয়েটা জ্যাককে চিনে কিনা। তাই মেয়েটা যখন পুলিশের সামনে ব্যাপারটা স্বীকার করে, সাথে সাথেই গ্যাবি এসে তাকে গান পয়েন্টে নিয়ে জ্যাকের পরিচয় জানতে চায়। মেয়েটা ব্যাপারটা অস্বীকার করার চেষ্টা করলে গ্যাবি তাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন বেচারি গ্যাবির কথা মতো জ্যাককে ফোন করে। সে আসলে জ্যাকের প্রতিবেশী ছিল। তো সে জ্যাককে ফোন করে দ্রুত হসপিটালে এসে তার সাথে দেখা করতে বলে। জ্যাক সেটা শুনে একটু অবাক হয়। তখন মেয়েটা জানায় এফবিআইয়ের লোকেরা তাকে নানা ধরনের প্রশ্ন করছে, তবে তাদের সামনে মুখ খোলার আগে সে জ্যাকের সাথে কথা বলতে চায়। এই কথা শুনেই জ্যাক তৎক্ষণাৎ রওনা হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে গ্যাবি মেয়েটাকে খুন করে সেখান থেকে বেরিয়ে যায়। বিষয়টা জানাজানি হলে পুরো হসপিটালে হাঙ্গামা শুরু হয়। এরই মাঝে জ্যাক সেখানে পৌঁছে ওই মেয়েটার সাথে দেখা করতে চায়। তবে রিসিপশন থেকে তাকে জানানো হয় তারা বর্তমানে একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, তাই জ্যাককে একটু অপেক্ষা করতে হবে। এমন সময় জ্যাকের কাছে তার ওয়াইফ ক্রিস্টিনার কল আসে। সেই কলটা রিসিভ করা মাত্রই ফোনের ওপাশ থেকে একটা পুরুষের কণ্ঠ বলে ওঠে, সোফিয়া শেষবার কখন ইনসুলিন নিয়েছে। কণ্ঠটা শুনে জ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝে যায় এটা গ্যাবি ছাড়া আর কেউ নয়। তো গ্যাবি তাকে হুমকি দেয় যে সে যদি গ্যাবির টাকাগুলো ফিরিয়ে না দেয় তাহলে গ্যাবি ক্রিস্টিনা আর সোফিয়াকে মেরে ফেলবে। এখন প্রশ্ন হলো গ্যাবি কোন টাকার কথা বলছে, তার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। আসলে সেদিন জ্যাক যে ব্যাগটা ডাস্টবিনে লুকিয়ে রেখেছিল সেটা গ্যাবির ছিল, যেটা কিনা সে গ্যাবির আস্তানা থেকে চুরি করে এনেছিল। কিন্তু সেটা জ্যাক লোভে পড়ে করেনি, বরং সে জানতো ওই টাকার খোঁজে গ্যাবি তার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, আর তখনই সে গ্যাবিকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। তবে সে ভাবতেও পারেনি এতে করে তার পরিবারকে এমন বিপদের মুখে পড়তে হবে। জ্যাক তখন খুব ভয় পেয়ে যায়। বাড়িতে পৌঁছাতে তার অনেকটা সময় লাগে, তাই সে দ্রুত জেমসকে বিষয়টা জানায়। ব্যাপারটা শোনা মাত্রই জেমস তার বন্দুক নিয়ে জ্যাকের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে কারো কোনো হদিস পায় না। এমন সময় তার চোখ পড়ে সিসিটিভি ক্যামেরার উপর। সেখানে একটা নোট লেখা ছিল, আমি তোমাদের দেখছি। জেমস বুঝে যায় কাজটা ওই ডাকাতের, তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে জ্যাকও টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। টাকার ব্যাগটা দেখে জেমস একটু অবাক হয়। তবে জ্যাককে কিছু জিজ্ঞেস করার আগেই জ্যাকের কাছে আবারও গ্যাবির ফোন আসে।
তখন সে জেমসের কথা মতো ফোনটা লাউড স্পিকারে রেখে গ্যাবির সাথে কথা বলতে শুরু করে। গ্যাবি তাকে একা ওই ব্যাগটা নিয়ে তার দেওয়া লোকেশনে পৌঁছাতে বলে, আর জেমসকে বলে চুপচাপ সেখানেই বসে থাকতে। কোনো রকম চালাকি করলেই ক্রিস্টিনা এবং সোফিয়াকে সে মেরে ফেলবে। তবে জেমস যেহেতু একজন FBI এজেন্ট, তাই এসব ব্যাপার হ্যান্ডেল করা তার কাছে খুব একটা কঠিন ছিল না। সে জ্যাককে জিজ্ঞেস করে ক্যামেরাতে অডিও সিস্টেম আছে কিনা। জ্যাক বলে না। তখন সে জ্যাককে গ্যাবির ইনস্ট্রাকশন ফলো করতে বলে এবং তার লাইভ লোকেশন শেয়ার করতে বলে, আর বাকিটা সে সামলে নেবে। জ্যাক তার কথা মতো লোকেশন শেয়ার করে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যাবির লোকেশনে যাওয়ার পথেই জেমসের বন্ধু চেসি এবং ফ্রেডি জ্যাককে সাহায্য করতে সেখানে পৌঁছে যায়। চেসি জ্যাককে বুঝিয়ে দেয় যে ফ্রেডি তাকে একটা ব্লুটুথ ইয়ারফোন দেবে, যেটা তাকে কানে লাগিয়ে রাখতে হবে। ওই ইয়ারফোনের মাধ্যমে তারা জ্যাকের কথা শুনতে পাবে এবং জ্যাকও তাদের কথা শুনতে পাবে, কিন্তু জ্যাক কোনো কথা বলতে পারবে না এবং কোনো রকম রিয়াক্টও করতে পারবে না। কথা শেষে চেসি চলে গেলে ফ্রেডি খুব কৌশলে জ্যাকের হাতে ইয়ারফোনটা পাস করে দেয়। জ্যাক সেটা কানে লাগালে চেসি তাকে বলে দেয় যে সে যেন গ্যাবির সব ইনস্ট্রাকশন ফলো করে। তবে যতক্ষণ না তারা এটা কনফার্ম হচ্ছে যে সোফিয়া এবং ক্রিস্টিনা জীবিত এবং সুস্থ আছে, ততক্ষণ সে যেন টাকার ব্যাগটা গ্যাবিকে হ্যান্ড ওভার না করে। তো তার কথা মতো জ্যাক গ্যাবির লোকেশনে পৌঁছে যায়, আর চেসিরাও তাকে আড়াল থেকে ফলো করতে থাকে। অন্যদিকে জেমস বাড়িতে বসে তাদের গতিবিধির উপর নজর রাখতে থাকে। সেখানে গিয়ে গ্যাবিকে একা দেখে জ্যাক একটু ঘাবড়ে যায়। চেসি তখন তাকে গ্যাবির কাছে সোফিয়াদের লোকেশন জিজ্ঞেস করতে বলে। জ্যাক তখন গ্যাবির কাছে সোফিয়াদের লোকেশন জানতে চাইলে সে পাশের গ্যারেজটা দেখিয়ে বলে ওখানে আছে। সেটা শুনে চেসি এবং ফ্রেডি গ্যারেজে গিয়ে সোফিয়াদের খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের সন্ধান পায় না। সেটা শুনে জ্যাক খুব চিন্তায় পড়ে যায়। চেসি তাকে গ্যাবিকে কথায় ব্যস্ত রাখতে বলে যাতে তারা সোফিয়াদের খোঁজার জন্য আরও একটু সময় পায়। জ্যাক তার কথা মতোই কাজ করতে চায়, তবে পারে না। গ্যাবি তার কথার তোয়াক্কা না করে তার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নেয়। তবে সেটা খোলার সাথে সাথেই স্মোক বোমটা ব্লাস্ট হয়ে গ্যাবির চোখ মুখ ধোঁয়ায় ঝাপসা হয়ে যায়। গ্যাবি তখন খেপে গিয়ে জ্যাকের উপর গুলি চালাতে শুরু করে। জ্যাকও তখন তার উপর পাল্টা অ্যাটাক করে, তবে গ্যাবি বুলেট প্রুফ জ্যাকেটটা পরা ছিল বিধায় তার কোনো ক্ষতি হয় না। এদিকে ক্রিস্টিনা হঠাৎ চেসিদের সামনে এসে পড়ে। তখন চেসিরা তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে। অনেকক্ষণ ইনসুলিন না নেওয়ার কারণে সোফিয়া অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তাই তারা দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছে গেলে তারা সোফিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু করে, কিন্তু ততক্ষণে গ্যাবি ওই এরিয়ায় জ্যামার সেট করে দিয়েছিল, যে কারণে ক্রিস্টিনা এবং সোফিয়াকে খুঁজে পাওয়ার বিষয়টা চেসিরা জ্যাককে জানাতে পারে না। এসব শুনে জেমসও আর শান্ত থাকতে না পেরে জ্যাককে সাহায্য করতে চলে আসে। ক্রিস্টিনা তাকে দেখে মনে একটু জোর পায়। জেমস তাদের দুজনকে সুস্থ দেখে জ্যাককে বাঁচাতে রওনা হয়। ততক্ষণে গ্যাবি পালিয়ে পুলিশের হাত থেকে অনেকটা দূরে চলে এসেছিল, তবে জ্যাক তখনও তার পেছন ছাড়েনি। সে যখন গ্যাবির উপর সামনাসামনি অ্যাটাক করতে যায়, তখন গ্যাবি আবারও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। জ্যাক তখন ভীষণ ভেঙে পড়ে। সে গ্যাবির কাছে রিকোয়েস্ট করতে থাকে তার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য। তার ওই বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে তাকে কেন এভাবে টর্চার করা হবে? তবে তার এসব কথার কোনো প্রভাবই গ্যাবির উপর পড়ে না। জ্যাকের তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। তবে এরই মাঝে জেমস সেখানে এসে গ্যাবিকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে জ্যাক ভীষণ রেগে যায়, কেননা এখন সে কিভাবে তার ওয়াইফ এবং বাচ্চার খোঁজ পাবে। তখন জেমস তাকে জানায় পুলিশ অলরেডি তাদেরকে উদ্ধার করেছে, আর এটা শুনে জ্যাক হাফ ছেড়ে বাঁচে এবং দৌড়ে চলে যায় তাদের কাছে। সেখানে গিয়ে সোফিয়ার ওই অবস্থা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তবে ক্রিস্টিনা তাকে আশ্বস্ত করে যে সোফিয়াকে মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। তাই জ্যাক এবার একটু শান্তি পায়। এরপর পুলিশ তাকে এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চাইলে জেমস তাদেরকে বলে যে বাচ্চাটা যেহেতু অসুস্থ, তাই জ্যাকদেরকে ছেড়ে দেওয়া উচিত। আর পুলিশের যত প্রশ্ন আছে তার সব উত্তর জেমস দেবে, কারণ সে শুরু থেকেই জ্যাকের সব প্ল্যানিং জানতো। তাই তার কথা মতো জ্যাকদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর 6 মাস পার হয়ে যায়। জ্যাকের সাহসিকতার জন্য তাকে পুলিশে চাকরির অফার করা হয়। অফারটা পেয়ে জ্যাক এবং তার পরিবার ভীষণ খুশি হয়, আর সেখান থেকে শুরু হয় তার জীবনের নতুন জার্নি, এবং তাদের এই যুদ্ধের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, একজন দায়িত্ববান মানুষ নিজের দেশ এবং পরিবারকে বাঁচানোর জন্য কতটা ঝুঁকি নিতে পারে সেটা আজকের গল্পে আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে। সত্যি বলতে জ্যাক এবং জেমসের মতো মানুষদের জন্য মন থেকে শ্রদ্ধা চলে আসে। হয়তো আপনারও ঠিক তাই মনে হচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।